পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুদেশের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা, আফগান নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটি অভিমুখে মানুষের ঢল, দ্বিতীয় দিনে ফিরেছেন 50,000 বাসিন্দা। কাল মিশরে শান্তি সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ইরান, ট্রাম্পের প্রস্তাবকে অবাস্তব আখ্যা। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননে নেতানিয়াহু বাহিনীর হামলা, হতাহত বেশ কয়েকজন। রুশ ড্রোন হামলায় ফের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল, ওডেসায় হামলায় নিহত 5। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের সহায়তা চাইলেন জেলেনস্কি। এবং যুক্তরাষ্ট্রে হাই স্কুলের হোমকামিং সপ্তাহের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলি, মিসিসিপিতে আলাদা হামলায় নিহত 6, আহত 12। ঘটনার কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার গভীর রাতে আফগান তালেবানের আকস্মিক হামলায় একাধিক পোস্ট লক্ষ্যবস্তু হলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনা। ভারী অস্ত্র, ট্যাঙ্ক, এমনকি ড্রোন ব্যবহার করে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইসলামাবাদ। এদিকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাত থেকেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শুরু হয় ভয়াবহ গোলাগুলি। গণমাধ্যম দ্য ডন জানায়, সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে আকস্মিক হামলা চালায় তালেবান। জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে। এক বিবৃতিতে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেন, সেনাবাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। একাধিক আফগান নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাঙ্ক সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। আফগান সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের গোয়েন্দা সূত্র। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পাকিস্তান তাদের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিশোধ নিতেই শনিবার আফগান সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এদিকে দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্র দফতর। আফগানিস্তানকে অপারেশন বেস হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করছে পাকিস্তানে হামলার জন্য, এমনকি সন্ত্রাসীদের উন্নত অস্ত্র সরবরাহ করছে, যার কারণে সন্ত্রাস বিরোধী অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা শান্তি সম্মেলনের সহ সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে যোগ দেবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর দ্বিতীয় দিনে অব্যাহত আছে গাজা সিটি অভিমুখে মানুষের ঢল। একদিনে ফিরেছেন প্রায় 50,000 বাসিন্দা। তবে দুর্ভিক্ষ থেকে রেহাই পেতে উপত্যকাটিতে প্রতি মাসে 62,000 মেট্রিক টন ত্রাণের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। একদিনে উপত্যকাটিতে ফিরেছেন প্রায় 50,000 মানুষ। ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে অনেকে হতবাক ধ্বংসযজ্ঞ দেখে, কেউ আবার স্বস্তি পেয়েছেন নিজের ঘর এখনো টিকে থাকার খবরে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে শহরে অঞ্চল থেকে সরে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও এখনো প্রায় অর্ধেক ভূখণ্ডে অবস্থান করছেন তারা। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় প্রতি মাসে কমপক্ষে 62,000 মেট্রিক টন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে, না হলে দুর্ভিক্ষ আরও ভয়াবহ হবে। হামাস জানিয়েছে, তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছে। আগামী সোমবার মিশরের শারম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন। এতে সহসভাপতিত্ব করবেন মিশর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে 20টিরও বেশি দেশের নেতা, যাদের মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষ নেতৃত্ব। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না হামাস। সংগঠনটি জানায়, কেবল মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তারাই থাকবেন অনুষ্ঠানে।
এদিন তেল আবিবের সেবা মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মুক্ত হওয়া বন্দীদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তুতি চলছে। চুক্তির আওতায় সোমবারের মধ্যে বন্দী বিনিময় করবে হামাস ইসরায়েল। শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কয়ারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ইসরায়েলি। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। মঞ্চে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তবে উইটকফ নেতানিয়াহুর নাম নেয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন অনুষ্ঠানে উপস্থিত ইসরায়েলিরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ধ্বংসস্তূপেই স্বপ্ন খুঁজছে গাজার মানুষ। যুদ্ধ থামলেও তাদের দুর্দশার শেষ নেই। উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে ইট, পাথর, কংক্রিট আর লোহার টুকরোর বড় বড় স্তূপ, যা সরাতে কয়েক বছর সময় লাগবে অবরুদ্ধ নগরীর বাসিন্দাদের। অন্যদিকে সেখানকার ৫৫,০০০-এর বেশি গর্ভবতী নারী রয়েছেন চরম ঝুঁকিতে। গাজা উপত্যকার মানুষের জীবনের ২ বছর কেটেছে ভয়াবহ দুঃস্বপ্নে। দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেখানকার শিশুরাও। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে নিরীহ বাসিন্দাদের। গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানকার দুর্দশার শেষ নেই, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর তাণ্ডবে পুরো গাজা এখন ধ্বংসস্তূপের নগরী। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল কোনো কিছুই রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর বোমার আঘাত থেকে। ঝরে গেছে ৬৭,০০০-এর বেশি তাজা প্রাণ। ইউনিসেফ জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছে ২০,০০০-এর বেশি। এছাড়া আহত বা পঙ্গু হয়েছে ৪০,০০০-এর বেশি শিশু। ধ্বংসস্তূপে নিখোঁজ রয়েছে ৯,০০০-এর বেশি মানুষ। বিধবা হয়েছেন ১৬,০০০-এর বেশি নারী। অবরুদ্ধ গাজার পানির লাইন, সোয়ারেজ লাইন, বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুই অক্ষত নেই। এমনকি সেখানকার জেলেদেরকে সাগর থেকে মাছ ধরার সুযোগও দেয়নি ইসরায়েলি বাহিনী। তীব্র খাদ্য এবং ওষুধ সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা। ৫৫,০০০-এর বেশি গর্ভবতী নারী রয়েছে চরম ঝুঁকিতে। অবরুদ্ধ গাজা উপত্যকার চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট, পাথর, কংক্রিট আর লোহার টুকরোর স্তূপ, যা সরাতে কয়েক বছর সময় লাগবে গাজাবাসীর। অনেক মানুষ এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এত কিছুর সংকটের মধ্যেও যুদ্ধবিরতির পর নিজ বাড়িতে ফিরছে গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছেন বেঁচে থাকার স্বপ্ন, ঘুরে দাঁড়ানোর উৎসাহ। শেখ সাদি মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই উপত্যকার রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী। বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা গেছে। স্থানীয়রা পুলিশের এই উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরে গেছে দখলদার বাহিনী। সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী। বিশেষ করে যেসব এলাকা ইসরায়েলি দখলে নেই, সেগুলোতে পুলিশের উপস্থিতি ছিল অনেক। উপত্যকার বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, কড়া নজর রাখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। পুলিশের এই পদক্ষেপকে স্থানীয় ফিলিস্তিনিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিরাপদ বোধ করছেন বলেও জানান তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত বাহিনী গাজা উপত্যকা জুড়ে পুরোপুরি মোতায়েন করা হচ্ছে, যে অঞ্চলগুলো দখলদারিত্বের নিয়ন্ত্রণে নেই। নাগরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে মোড়গুলোতে এবং বাজারগুলোতে, যাতে শোকাহত মানুষজন অনুভব করতে পারে যেখানে আইন আছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। সড়কে হামাসের পুলিশ মোতায়েনকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ, তাদের পাশে থাকার জন্য এবং যারা চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলেছে। যদিও তাদের সংখ্যা সামান্যই, কিন্তু এই উপস্থিতি জনগণের মধ্যে আশ্বাসের একটি চেতনা জাগিয়ে তোলে। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পরই হামাসকে ৭২ ঘন্টার মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। চুক্তির শর্তানুযায়ী জিম্মিদের হস্তান্তরের পর ইসরায়েলের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ থেমে নেই। উপত্যকাটিতে গত ২ বছরে সংঘটিত গণহত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভ করেন অন্তত ৩৫,০০০ মানুষ। যুদ্ধ বন্ধে ট্রাম্পের নেওয়া উদ্যোগকে স্বাগত জানান অনেকে। জার্মানিতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এছাড়া ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তানের রাস্তায় নামেন বহু মানুষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় দ্বিতীয় দিনের যুদ্ধবিরতি চলছে। যদিও উপত্যকাটিতে সংঘটিত গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ থেমে নেই। স্থানীয় সময় শনিবার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভ করেন অন্তত ৩৫,০০০ মানুষ। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর লন্ডনে এটি ছিল ফিলিস্তিনপন্থীদের ৩৫তম বিক্ষোভ। এ সময় যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের সাধুবাদ জানান অনেকে। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা নিয়ে বহু প্রশ্ন রয়েছে। তবে যদি গাজায় বোমা পড়া বন্ধ হয় এবং কোনো মানুষ মারা না যায়, তবে সেটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। গাজার স্বাধীনতার দাবিতে জার্মানিতেও বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী বার্লিনে জড়ো হন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এটি কোনো শান্তি প্রক্রিয়া নয়। হত্যা বন্ধ হওয়ায় আমরা খুশি, কিন্তু এটা স্থায়ী নয়। নেতানিয়াহু বাহিনী গাজা ছেড়ে না যাওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়া সম্পন্ন হবে না। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন পাকিস্তানের বাসিন্দারাও। শনিবার লাহোরের সড়কে নেমে আসেন বহু মানুষ। এ সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লাহোর ইসলামাবাদ সড়কে যাত্রা করার চেষ্টা করে দেশটির অতি ডানপন্থী মৌলবাদী ধর্মীয় সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের সমর্থকরা। যদিও বিক্ষোভকারীদের রাজধানী অভিমুখে যাওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানিতে বাতিল হলো ৩ বছরের নাগরিকত্ব পাওয়ার আইন। আরও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। নতুন নিয়ম নিয়ে প্রবাসীদের মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সম্পর্ক স্বাভাবিক করবে না ইরান। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের জ্বালানি রফতানি নেটওয়ার্ক ভেঙে দিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোলিয়াম ও এলপিজি রফতানিতে সহায়তার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান ব্যক্তি ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে দেশটি। এরই মধ্যে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চেয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়া শুরুর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে নতুন এক ইতিহাস তৈরি হবে। ইরানও এর অংশ হবে। যেসব দেশ আগে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, তারাও এখন সংলাপে যুক্ত বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প এও ইঙ্গিত দেন, ইসরায়েল ইরান বৈরিতার দীর্ঘ ইতিহাস ভেঙে শান্তির বৃহত্তর কাঠামোতে একসঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনাকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, ইরান কখনো এমন একটি দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না যারা শিশু হত্যার মতো জঘন্য অপকর্মে লিপ্ত থাকার পাশাপাশি গণহত্যা চালিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের দৃঢ়তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইউরোপ এমন এক সমঝোতায় পৌঁছাতে চায় যা স্থায়ী, যাচাইযোগ্য এবং নিশ্চিত করে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি একটি ন্যায়সঙ্গত পরমাণু চুক্তিতে আগ্রহ দেখায়, তবে ইরানও সম্মতি জানাতে পিছু হটবে না। ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের জনগণের অধিকার, আর এই সমৃদ্ধি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্যই করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারকে আমাদের অধিকারকে সম্মান করতে হবে। পরমাণু চুক্তির জন্য যে প্রস্তাবগুলো সূত্রভিত্তিক, ন্যায্য, সুষম ও যুক্তিসঙ্গত, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। এর মধ্যে ইরানের জ্বালানি রফতানি নেটওয়ার্ক ভেঙে দিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রফতানিতে সহায়তার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ক্ষতিকর কার্যকলাপ পরিচালনার জন্য তেহরান যে তহবিল ব্যবহার করে তা বন্ধ করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। স্থানীয় সময় শনিবার সকালে একাধিক ভারী যন্ত্রপাতি বিক্রির স্থানে এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএন এর তথ্য অনুযায়ী
মসাইলে শহরে বিমান হামলায় ধ্বংস হয়েছে শতাধিক বুলডোজার ও খনন যন্ত্র। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, কোনো কারণ ছাড়াই ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর স্থাপনায় লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত প্রকৌশলী সরঞ্জাম রাখা ছিল। রাশিয়ার হামলায় আবারও অন্ধকারে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। দক্ষিণাঞ্চলের ওডেসায় রুশ ড্রোন হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 17 জন। এমন পরিস্থিতিতে গাজার মতো ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি 12 ঘন্টা ধরে টহল দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিমান বাহিনী। শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালায় রুশ বিমান বাহিনী। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী সহ 9টি অঞ্চল। চেরনিহিভ অঞ্চলে একটি বিদ্যুৎ সংস্থার গাড়িবহরে ড্রোন হামলায় আগুন ধরে যায়, বেশ কয়েকজন হতাহত হন। ঘটনাস্থলে পৌঁছানো দমকল কর্মীদের ওপরও রাশিয়া হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। দোনেৎস্ক, খার্কিভ, খেরসন, সুমি, জাপোরিঝিয়া সহ সমগ্র ইউক্রেনে একদিনে 78টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো। এসব হামলায় জ্বালানি স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। গ্রিড এখনও অস্থিতিশীল থাকায় সতর্ক অবস্থানে আছে জ্বালানি কর্তৃপক্ষ। এদিকে রাশিয়া সীমান্তের কাছাকাছি 12 ঘন্টার ন্যাটো টহল মিশনে অংশ নিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের 2টি যুদ্ধবিমান। আর এএফ এর RC-135 রিভেট জয়েন্ট নজরদারি জেট ও P-8A পোসাইডন মেরিটাইম পেট্রোল বিমান আর্কটিক অঞ্চল থেকে বেলারুশ ও ইউক্রেনের আকাশসীমা বরাবর টহল দেয়। তাদের সহায়তায় ছিল মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং জেট। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি সফল করার পর এবার ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের কাছে অনুরোধ করেন জেলেনস্কি। ফোন আলাপে তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সহায়তারও অনুরোধ জানান। এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে উত্তর কোরিয়া। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টিসিপিতে 2টি আলাদা বন্দুক হামলার ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে লিল্যান্ড শহরে হাই স্কুলের হোমকামিং সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে গুলি চালায় অস্ত্রধারী। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। শহরের মেয়র জন লি জানিয়েছেন, হামলাকারীর পরিচয় বা অবস্থান সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে হেইডেলবার্গ স্কুলে আরেক গুলির ঘটনায় প্রাণ গেছে অন্তত 2 জনের। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। তাইওয়ানের 18 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী প্রচারণার অভিযোগ এনে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছে চীন। তাদের গ্রেফতারে তথ্য দিলে সর্বোচ্চ $1400 পর্যন্ত পুরস্কারের কথা জানায় চীনা পুলিশ। 18 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং অনলাইন গেমের মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতার বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয়। এদিকে তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের সমর্থন না দিতে বিদেশি নেতাদের সতর্ক করেছে বেইজিং। তাইওয়ানের 18 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে চীন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাইওয়ানের এসব কর্মকর্তা অঞ্চলটির স্বাধীনতার জন্য মনস্তাত্ত্বিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে অভিযুক্তদের নাম, ছবি ও পরিচয় নম্বরও প্রকাশ করা হয়েছে। তাদের গ্রেফতারে প্রয়োজনীয় তথ্য দিলে সর্বোচ্চ $1400 পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে চীনের পুলিশ। চীনের অভিযোগ, এই কর্মকর্তারা ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি অনলাইন গেমের মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বার্তা ছড়াচ্ছেন। বেইজিং এর দাবি, এসব কর্মকাণ্ড চীনের সার্বভৌমত্বের সরাসরি চ্যালেঞ্জ। যদিও তাইওয়ানের পাল্টা অভিযোগ, এটি চীনের একনায়কতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ এবং জনগণকে বিভক্ত করার কৌশল। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিতে জাতীয় দিবসে ভাষণ দেওয়ার একদিন পরই পুরস্কার ঘোষণার এই পদক্ষেপ আসে। ভাষণে নতুন টি-ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এবং বাড়তি সামরিক ব্যয়ের পরিকল্পনার কথা জানান তিনি। তার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। লাইকে সমস্যা সৃষ্টিকারী ও যুদ্ধবাজ হিসেবে আখ্যা দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এদিকে বিদেশি রাজনীতিকদের প্রতিও সতর্কবার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ান স্বাধীনতাকে সমর্থন করা মানে বিচ্ছিন্নতাবাদকে উৎসাহ দেওয়া। চীনা কর্তৃপক্ষ বলছে, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর পূর্বাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে 37, ক্ষতিগ্রস্ত 5,000-এর বেশি ঘরবাড়ি। ঝড় এলিসের আঘাতে স্পেনে বন্যা, ভ্যালেন্সিয়ায় রেড অ্যালার্ট। জার্মানির নতুন কঠোর অভিবাসন আইনের আওতায় বাতিল করা হলো মাত্র 3 বছরের নাগরিকত্ব পাওয়ার বিধান। অতি দ্রুত সময়ে নাগরিকত্বের আইনটি বাতিল করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। অনেকেই বলছেন, সরকারের এমন পদক্ষেপে বিপাকে পড়তে যাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই অভিবাসন আইন কেন বাতিল করা হলো তা নিয়ে জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ফ্রিডরিশ মেয়ার্স জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই দিন দিন কঠিন হচ্ছে দেশটির অভিবাসন প্রক্রিয়া। স্থানীয় সময় বুধবার জার্মান সংসদে বাতিল করে দেয়া হয় সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎজ সরকারের পাশ করা সুদক্ষ বিদেশি কর্মীদের 3 বছরের মধ্যেই দ্রুত নাগরিকত্ব দেওয়ার আইন। এই বিধানে দেশটিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সুদক্ষ পেশাজীবীরা, বিশেষ করে চিকিৎসক, গবেষক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী সহ নানা পেশার কর্মরতদের অনেকেই অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছেন। আইনটি বাতিল করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। জার্মান সরকার যে 3 বছরের নাগরিকত্বটা বাতিল করছে, এটা আসলে উচিত হয়নি। যারা আমার পরিচিত উচ্চশিক্ষার জন্য স্কুল ওয়ার্ক নিয়ে আসছেন, ওরা আসলে হতাশাগ্রস্ত হবে। আমি মনে করি এটা বহাল রাখা উচিত। অনেকে আছেন এখানে পাসপোর্টটা নিয়ে অন্য দেশে চলে যায়, সেই দিকে এখানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সুযোগ সুবিধাটা নিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে, সেটা জার্মানির জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অনেকেই আছে 8-10 বছর জার্মানিতে আছে, এখনও সেই অনেকেই পাসপোর্ট পাচ্ছে না। যে 3 বছরে সহজে পাসপোর্ট হইলে তখন তো আর জার্মানের যেই পাসপোর্টের ভ্যালুটা সেটা সে বুঝবে না। জার্মান সরকারের সাধুবাদ জানাই যে এই আইনটা ভালোই করছে। জার্মানি আসলে এতটা সহজ না। এখানে স্টুডেন্টরা আসার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় সেটা হচ্ছে ভাষার জটিলতা, তারপরে ভাষা ম্যানেজ করা এখানে অনেক কঠিন। এদিকে জার্মানিতে অভিবাসন ও নাগরিকত্ব আইন কড়াকড়ির অংশ হিসেবে আবেদনকারীর কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক হন, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন কিংবা ইহুদি বিদ্বেষী এবং উগ্র ডানপন্থায় বিশ্বাস রাখেন, তাহলে সেসব আবেদনকারীর কাছ থেকেও জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন এমন সর্বোচ্চ পর্যায়ের দক্ষ পেশাজীবীদের দেশটির প্রতি আরও বেশি ইতিবাচক মনোভাব পোষণের পাশাপাশি জার্মান আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান দেশটির অভিবাসন বিশেষজ্ঞদের। মাত্র 3 বছরেই জার্মানির নাগরিকত্ব পাওয়ার বিধানই শুধু বাতিল নয়, ভবিষ্যতে অভিবাসন আইনে আরও কড়াকড়ি আনতে যাচ্ছে ফ্রিডরিশ মের্জের জোট সরকার। এর ফলে বিদেশি দক্ষ পেশাজীবীরা জার্মানির মতো এত উদারপন্থী দেশের প্রতি আগ্রহ হারাবেন বলে মনে করছেন এদেশের অভিবাসন বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে গাজার গণহত্যায় ইসরায়েলকে নৈতিক সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে তার পুরনো পোস্টে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশ পাওয়ার দাবি করেছে বিভিন্ন সংগঠন। এই অবস্থায় তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি তাদের। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে শুক্রবার দেশটির বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথমে প্রশংসার জোয়ারে ভাসলেও দীর্ঘস্থায়ী হয়নি মাচাদোর আনন্দ। 24 ঘন্টা না পেরোতেই তার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। খুঁড়ে তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার পুরানো পোস্টও। সমালোচকরা বলছেন 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার পর তেল আবিবের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন মারিয়া। বছরের পর বছর তিনি ইসরায়েলের লিকুদ পার্টির সমর্থনেও নানা পোস্ট দিয়েছেন। নরওয়ের এক আইনজীবী উল্লেখ করেন 2020 সালে দলটির সঙ্গে সহযোগিতা চুক্তিতে সই করেছিলেন এই ভেনেজুয়েলার নেত্রী। এমনকি নির্বাচনে জয়ী হলে তেল আবিব থেকে জেরুজালেমে ভেনেজুয়েলার ইসরায়েলি দূতাবাস সরিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ভেনেজুয়েলার সংগ্রামী ইসরায়েলের সংগ্রাম দাবি করে সামাজিক মাধ্যমে পোস্টও করেন মাচাদো।
এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানান সদ্য নোবেলজয়ী এই মানবাধিকার কর্মী। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন তিনি আদৌ শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কিনা। সমালোচকরা বলছেন এই নোবেলজয়ীর বেশ কিছু কর্মকাণ্ড পুরস্কারটির উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই অবস্থায় যারা যুদ্ধ বন্ধে বা যুদ্ধ চলাকালীন জীবন বাজি রেখে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এমন কাউকে নোবেল দেওয়ার দাবি জানিয়েছে কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস। নোবেল কমিটিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টানা কয়েকদিনের বৃষ্টিতে দেখা দেয়া বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিদালগো প্রদেশ, যেখানে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 5000-এর বেশি ঘরবাড়ি ও শতাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে স্পেনে ঝড় এলিসের আঘাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুর্সিয়া ও ভ্যালেন্সিয়া এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে নেপালেও টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ডুবে গেছে গ্রামাঞ্চল। কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকোর পূর্বাঞ্চল। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা, প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন ও গাছপালা। বিভিন্ন স্থানে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিদালগো প্রদেশ, যেখানে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5000-এর বেশি ঘরবাড়ি, অর্ধশতাধিক হাসপাতাল ও 300-র বেশি স্কুল। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন 3 লাখের বেশি বাসিন্দা। দেশটির 31টি প্রদেশে তীব্র বর্ষণ অব্যাহত থাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনীর 8000 সদস্য মোতায়েন করা হয়েছে। প্রায় 900 মানুষকে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্পেনে ঝড় এলিসের আঘাতে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের মুর্সিয়া ও ভ্যালেন্সিয়া এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্থানীয় প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত ও জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে 250 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই পরিস্থিতি নেপালেও। দক্ষিণাঞ্চলের মধেশ প্রদেশে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে গ্রামাঞ্চল। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সবচেয়ে বিপন্ন অবস্থায় আছে শিশুরা। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে স্থানীয়রা। সংস্থাটি বলছে দ্বিতীয় বছরের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত এসব অঞ্চলে পুনর্বাসন কাজ দ্রুত না হলে সংকট আরও গভীর হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যটির হান্টিংটন বিচের কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচে নামতে দেখেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এক পর্যায়ে সেটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। হান্টিংটন বিচের দমকল কর্তৃপক্ষ জানিয়েছে হেলিকপ্টারটিতে থাকা 2 আরোহীকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই ঘটনায় সড়কে থাকা আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে সিডনির দক্ষিণাঞ্চলে শেল হারবার বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানায় বিমানটি বালারাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। টেক অফের সময় পাখার একটি অংশে রানওয়েতে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। দমকল বাহিনী দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও যাত্রীদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির রোমে সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্ব খাদ্য কৃষি সংস্থার ওয়ার্ল্ড ফুড ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্ট। সংস্থার 80তম বর্ষপূর্তিতে আয়োজিত এই সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রোমের সংস্থার হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল পর্ব শুরু হবে 13 অক্টোবর থেকে। এবারের প্রতিপাদ্য বিষয় উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে। কৃষি ও খাদ্য সংস্থার স্থায়ী পরিবর্তনের লক্ষ্য নির্ধারণই এবারের মূল উদ্দেশ্য। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি আগমনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও দূতাবাস যৌথভাবে ব্যবস্থা নিয়েছে।
বয়সের তুলনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। শুক্রবার প্রকাশিত এক মেডিকেল মেমোতে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসে নিযুক্ত ট্রাম্পের চিকিৎসক শন বারবাবেলা জানায়, ৭৯ বছর বয়সী ট্রাম্পের হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ু ও শারীরিক সক্ষমতা এখনও শক্তিশালী অবস্থায় আছে। মধ্যপ্রাচ্য সফর ঘিরে সম্প্রতি ট্রাম্প স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করেছেন, যার মধ্যে রয়েছে ফ্লু ও হালনাগাদ কোভিড-19 বুস্টার। প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বেশ কর্মচাঞ্চল্য রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশও ভ্রমণ করছেন। এদিকে ভারতের মুম্বাইয়ে আফগান দূতাবাসে তালেবানের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার অভিযোগ উঠেছে। শুক্রবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক উপস্থিত ছিলেন না। একাধিক নারী রিপোর্টার অভিযোগ করেছেন, তারা পোশাকবিধি মেনে এলেও তাকে বাধা দেওয়া হয়েছিল তাদেরকে। এ বিষয়ে এর পরপরই ঘটনা অনেক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ভারত সরকার দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। আমন্ত্রিত সাংবাদিকদের তালিকা মুম্বাইয়ে অবস্থিত আফগান কনসুলেট জেনারেল তৈরি করেছিলেন। আফগান দূতাবাস ভারতীয় ভূখণ্ড হলেও তা আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতীয় সরকারের আইনি এখতিয়ারের বাইরে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেখছেন আন্তর্জাতিক সময়ে। বিশ্বের অন্যতম গভীর পাতাল রেল ব্যবস্থা মস্কো মেট্রো। রাশিয়ার রাজধানী মস্কোর মাটির নিচে ৩০০ কিলোমিটারের বেশি বিস্তৃত এই নেটওয়ার্ক পুরো শহরকে এমনভাবে সংযুক্ত করেছে যেন শহরের নিচে আরেকটি শহর। ১৯৩৫ সালে যাত্রা শুরু করা মস্কো মেট্রো যেন শিল্প সংস্কৃতি আর ইতিহাসেরও উজ্জ্বল নিদর্শন। মার্বেল, ভাস্কর্য, সোনালী ঝড় ল্যাম্প আর চিত্রকর্মে সজ্জিত প্রতিটি স্টেশন যেন এক একটি ভূগর্ভস্থ মিউজিয়াম। প্রতিদিন প্রায় ৭০ লাখ মানুষ এই মেট্রো ব্যবহার করেন। রাশিয়ার মস্কো মেট্রো ঘুরে অমর ইরানের রিপোর্ট। এ যেন শহরের রক্ত চলাচল ব্যবস্থা, শহরের শিরা উপশিরা, যা দিয়ে অবিরাম চলাচল করছে প্রাণ প্রবাহ। পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশনগুলোর কয়েকটিরই অবস্থান মস্কো মেট্রো ব্যবস্থায়। আলাবিনস্কে স্টেশন ৮৪ মিটার বা ২৮ তলা ভবনের সমান গভীরে অবস্থিত, আর দস্তয়েভস্কায়া স্টেশন ৮৬ মিটার অর্থাৎ প্রায় ২৯ তলা ভবন সমান নিচে। অন্য স্টেশনগুলো ৬ থেকে ১৩ তলা ভবন সমান নিচে। মাটির এত গভীরে পৌঁছাতে রয়েছে চলন্ত সিঁড়ি, যেগুলো বিশ্বের দীর্ঘতম চলন্ত সিঁড়িও। এতই দীর্ঘ যে কয়েক মিনিট লেগে যায় স্টেশনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। ১৯৩৫ সালে যাত্রা শুরু করা মস্কো মেট্রোর স্টেশনগুলোর প্রতিটি দেয়াল যেন এক একটা ইতিহাসের সাক্ষী। ১৯৪০ ও ৫০-এর দশকে নির্মিত অনেক স্টেশনে সোভিয়েত যুগের প্রতীক, ভাস্কর্য ও যুদ্ধ জয়ের চিত্রকর্ম দেখা যায়। বিশেষ করে কিয়েভস্কায়া স্টেশন সোভিয়েত ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। প্রযুক্তিগত দিক থেকেও মস্কো মেট্রো আধুনিকতার প্রতীক। নতুন ট্রেনগুলোতে রয়েছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্মার্ট ক্যামেরা, শীতাতপ ব্যবস্থা, এমনকি কিছু রুটে এআই চালিত ট্রেনও পরীক্ষাধীন রয়েছে। মস্কোর মেট্রো নেটওয়ার্কের ২০০টিরও বেশি স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে ৭০ লাখ যাত্রী যাতায়াত করে। সামনে এই নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ২০৩০ সালের মধ্যে ৫০টিরও বেশি নতুন স্টেশন যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়াও পুরো মেট্রো ব্যবস্থাকে পরিবেশ বান্ধব, স্মার্ট ও প্রযুক্তি নির্ভর করারও পরিকল্পনা রয়েছে। ওমর ইনান, সময় সংবাদ, মস্কো, রাশিয়া। টোকিওর প্রাণকেন্দ্র আকিহাবারা, যেখানে রয়েছে অ্যানিমেশন সংস্কৃতি অর্থাৎ কার্টুন, ফিল্ম, ভিডিও গেম ও বিজ্ঞাপনের মাধ্যমে শৈল্পিক ও প্রযুক্তিগত সৃজনশীলতার প্রকাশ আর ভবিষ্যতের স্বাদ। ইলেকট্রনিক মার্কেট, জাপানি খাবার, রোবট, রেস্টুরেন্ট সব মিলিয়ে এটি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। জাপানের টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের আকিহাবারা ইলেকট্রনিক্স টাউন নামে পরিচিত। ড্রোন, ক্যামেরা, স্মার্টফোন, প্রযুক্তি প্রেমীদের জন্য সবকিছুই পাওয়া যায় এখানে। অনেক দোকান বিদেশি পর্যটকদের জন্য ট্যাক্স ফ্রি সেবাও দিচ্ছে। এখানকার আরেকটি বড় আকর্ষণ অ্যানিমেশন বা অ্যানিমে ও মাঙ্গা কালচার। বিভিন্ন দোকানে সাজানো জনপ্রিয় চরিত্রের পোস্টার, ফিগার আর পোশাক। বিশ্বজুড়ে অ্যানিমে ভক্তরা এখানে এসে খুঁজে পান তাদের প্রিয় চরিত্রের স্মারক। ইলেকট্রনিক শহরের মাঝেই মেলে ঐতিহ্যবাহী জাপানের খাবারের স্বাদ। রামেন, তাকোয়াকি বা অনিগিরি, প্রতিটি স্টলে থাকে নতুন কিছু। আকিহাবারার প্রতিটি গলিতে জাপানের খাবারের সংস্কৃতির বৈচিত্র্য স্পষ্ট।
আধুনিক প্রযুক্তির আরেক অনন্য উদাহরণ আকিহাবারার রোবট রেস্টুরেন্ট। অতিথিদের খাবার পরিবেশন করে রোবট, রয়েছে রঙিন লাইট শো। শুধু তাই নয়, পরিবেশন করা হয় সঙ্গীত। প্রযুক্তি ও বিনোদনের মেলবন্ধনে এটি এখন বিশ্ব পর্যটকদের নজর কাড়ছে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুদলের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা, আফগান নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটি অভিমুখে মানুষের ঢল, দ্বিতীয় দিনে ফিরেছেন 50,000 বাসিন্দা। কাল মিশরে শান্তি সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এবং রুশ ড্রোন হামলায় ফের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল, ওডেসায় হামলায় নিহত 5। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের সহায়তা চাইলেন জেলেনস্কি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ সাদিক। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।